প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান অংশে আজকে আমরা উপস্থিত হয়েছি আয় বিবরণী নিয়ে। আয় বিবরণীতে গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মোট লাভ পর্যন্ত। আজকে আলোচনা করব কিভাবে নিট লাভ নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা, মোট লাভের পর থেকে নিট লাভ নির্ণয়ের জন্য আমাদের এই ছকটা লক্ষ্য করতে হবে। ছকটাতে আমরা দেখতে পাই মোট লাভের পর থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের ভিতরে সাধারণত দুই ধরনের ব্যয় এসে থাকে। পরিচালন ব্যয়ের ভিতরে সাধারণত দুই ধরনের ব্যয় এসে থাকে। একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ ব্যয়, অর্থাৎ পণ্য বিক্রয়ের জন্য প্রতিষ্ঠানকে যে যে খরচ করতে হয় প্রত্যেকটা খরচই হচ্ছে পরিচালন ব্যয়। আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অফিসে যে খরচগুলো করা হয় এগুলোই হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়। এই দুই ধরনের ব্যয়ই হচ্ছে একটা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। বিক্রয় ও বিপণন খরচের জন্য আমাদের এই ছকে কিন্তু কিছু অপশন দেওয়া আছে। তোমরা চাইলেই এই ছকটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের জন্য এই অপশনগুলো মুখস্থ করতে সহজ হবে। এরপরে অফিস সংক্রান্ত খরচ, যেসব খরচ অফিস হয় আমি সহজে বলে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তারপরে শিক্ষার্থীরা খেয়াল করি, যখন আমাদের বিক্রয় বিতরণ খরচ হয়ে গেল, অফিস খরচ হয়ে গেল, অর্থাৎ পরিচালন খরচটা সব আমরা বাদ দিয়ে দিলাম মোট লাভ থেকে, তখন কিন্তু আমাদের পরিচালন মুনাফা বেরোবে। আর পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় অথবা অন্যান্য যে আয়গুলো আছে এগুলোকে যোগ করব এবং অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় যেগুলো আছে এগুলোকে বিয়োগ করব। মনে রাখবা শিক্ষার্থীরা, অপরিচালন আয় ও ব্যয়ের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে সুদজনিত আয় ব্যয়গুলোই বেশি আসে। আর একটা দিকে চিন্তা করলে অপরিচালন আয়ের ভিতরে বিশেষ করে বিক্রয় বাদে আর যত আয় আছে সবগুলোই হচ্ছে অপরিচালন আয়। আর ব্যয়ের ভিতরে আমরা খেয়াল করি যত সুদ আছে এবং যত ক্ষতি আছে এই জিনিসগুলোই সাধারণত অপরিচালন ব্যয় হিসেবে গণ্য হয়ে থাকে। তো পরিচালন মুনাফা থেকে যখন আমরা অপরিচালন ব্যয়গুলো বাদ দিব তখন বের হয়ে যাবে কর পূর্ব নিট আয়। যদি কোনো কর থাকে এখান থেকে করটা বাদ দিব তাহলে বের হয়ে যাবে কর পরবর্তী নিট আয়। তবে যদি কোনো কর না থাকে তাহলে কর পূর্ব নিট আয় আর কর পরবর্তী নিট আয় এর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। শিক্ষার্থীরা, আমরা ছকটা তো বুঝলাম, এবার আমরা সরাসরি তোমাদেরকে নিয়ে যাব একটা অঙ্কে। হাতে ধরে একটা অঙ্ক দেখিয়ে দিব, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা প্রশ্ন। প্রশ্নটা সিলেট বোর্ড 2015 সালের, অর্থাৎ 2015-তে এই প্রশ্নটা কিন্তু সিলেট বোর্ডে এসেছিল। তো আজকে আমরা এটার সমাধান করব। এখানে আমরা খতে দেখতে পাই মোট লাভ 1,10,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, ছক তো আমরা আগের দিনই শিখাইছিলাম, অর্থাৎ আয় বিবরণীর ছক তো একটাই, বিবরণ টাকা টাকা টাকা। তো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে খেয়াল করি, এখানে মোট লাভ বলা ছিল, আমরা লিখি মোট লাভ। মোট লাভ বলা ছিল 1,10,000 টাকা। আচ্ছা, এর সাথে বাদ যাবে পরিচালন ব্যয়। তো একটা জিনিস খেয়াল রাখবা যে পরিচালন ব্যয়ের ভিতরে দুই ধরনের ব্যয় কিন্তু আসে, অর্থাৎ যত বিক্রয়জনিত ব্যয় এবং যত অফিস ও প্রশাসনিক ব্যয়। আর একটা জিনিস শিক্ষার্থীরা, এই প্রশ্নেও কিন্তু আমরা সমন্বয় অনুযায়ী উপরের রেওয়া মিলে দুইটা এন্ট্রিতে ফোঁটা দিয়ে রাখছি। বাকি যে এন্ট্রিগুলো আছে সমন্বয়ের ভিতরে সেগুলোর জন্য ফোঁটা দেওয়া লাগে নাই, কারণ সেগুলোর এন্ট্রিগুলো রেওয়া মিলে নাই, কারণ এই অঙ্কে মোট লাভটা বের করেই দেওয়া আছে। তো আমরা খেয়াল করি পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসতে পারে। পরিচালন ব্যয়ের ভিতরে আসতে পারে ডেলিভারি খরচ। এটা কিন্তু বিক্রয় বাড়ানোর জন্য আমরা অনেক সময় ডেলিভারি খরচ করে থাকি। তো ডেলিভারি খরচ, যদি এই ডেলিভারি খরচের কোনো কাজ থাকে অর্থাৎ বকেয়া বা অগ্রিম থাকে তাহলে এটা প্রথম ঘরে বসবে, না হলে এর টাকাটা দ্বিতীয় ঘরে বসবে। তো আমরা দ্বিতীয় ঘরে বসালাম, যেহেতু এর উপরে কোনো ফোঁটা ছিল না তার মানে আমরা বুঝেই নিছি যে সমন্বয় এর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে যোগাযোগ খরচ। যোগাযোগ সাধারণত অফিস থেকে করা হয়, এজন্য এটা অফিস খরচ। তো পরিচালন খরচ আমি কিন্তু বিক্রয়ের অফিস আলাদা করতেছি না, একবারেই করে দিচ্ছি। তোমরাও চাইলে এভাবে একভাবেই করে দিতে পারবা, সমস্যা নাই। অফিস খরচে আছে 7,500 টাকা।
এরপরে শিক্ষার্থীরা আমাদের আছে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ। অর্থাৎ যখন ক্রেতাকে সঠিক সময় পণ্য দিতে না পারা হয়, তখন ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য আমি কিছু দাম কম নিলাম বা তাকে কিছু চা নাস্তা খাওয়ালাম অথবা কিছু টাকা তাকে ফেরত দিয়ে দিলাম। হ্যাঁ, তা বিলম্বে পণ্য সরবরাহ ক্ষতিপূরণ এরও কিন্তু কোনো কাজ নাই। আর কিন্তু এটা বিক্রয় নিশ্চিত রাখার জন্য, ক্রেতার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এই জিনিসটা করা হয়। তো এই জন্য এই যে 7,000 টাকা, এই 7,000 টাকা আমাদের এখানে বিক্রয় খরচ হিসেবে পরিচালন ব্যয়ের ভিতর ঢুকবে। এরপরে আছে উৎসব ভাতা। উৎসব ভাতা অফিসের কর্মচারীদেরকে দেওয়া হয়, সেজন্য উৎসব ভাতাটাও পরিচালন ব্যয়ের ভিতরেই ঢুকবে। উৎসব ভাতা আছে 24,000 টাকা। যেহেতু কারো কাজ নাই আমরা দ্বিতীয় ঘরেই বসাচ্ছি। এরপরে আমরা দেখি অনাদায়ী পাওনা আছে। অনেক সময় অনেক টাকা বাকিতে পণ্য বিক্রি করছি কিন্তু টাকা আদায় হচ্ছে না, এই টাকাকে বলা হয় কি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা দেখো রেওয়া মিলে দেওয়া আছে 1500 টাকা, তবে এই অনাদায়ী পাওনার উপরে কিন্তু একটা ফোঁটা দেওয়া আছে, অর্থাৎ অনাদায়ী পাওনার কাজ আছে। শিক্ষার্থীরা মনে রাখবা, অনাদায়ী পাওনার সাথে যত নতুন আইটেম আছে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেগুলো সমন্বয় থাকে এগুলো নতুন। এই নতুন যেগুলো আছে এইগুলো কিন্তু অনাদায়ী পাওনার সাথে যোগ হবে। যত নতুন অপশন আছে সবগুলো কিন্তু যোগ হবে, আর পুরনো যে অপশনগুলো আছে পুরনো অপশনগুলো কিন্তু বিয়োগ যাবে। আমরা 3 নম্বর সমন্বয় দেখতে পাই মোট অনাদায়ী পাওনা হতে হবে 4,000 টাকা, এখানে আছে 1500 টাকা। আমাদের কিন্তু বলে নাই অনাদায়ী পাওনা 4,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, তার যদি বলতে তাহলে ডাইরেক্ট 4,000 আসতো, কিন্তু আমাদের বলছে মোট 4,000 টাকা, অর্থাৎ টোটাল 4,000 হতে হবে অনাদায়ী পাওনা। অর্থাৎ এখানে 1500 আছে আর 2500 যদি আমি বাড়াই তাহলে টোটাল হবে 4,000। এর সাথে আমার যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত বলছে এখানে দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে 1200 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমাদের রেওয়া মিলে খেয়াল করি যে রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,000 টাকা, কিন্তু বর্তমানে তার থেকে আরো 1200 টাকা দ্বারা বৃদ্ধি করানো হবে। এখন বর্তমানে তার থেকে আরো 1200 টাকা বেশি বৃদ্ধি করা হবে, অর্থাৎ 3,000 আর 1200 মোট 4,200, তাহলে হলো কত 8,200 টাকা। তো শিক্ষার্থীরা এই 8,200 টাকা থেকে পুরাতন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, পুরাতনটা কোথায় পাবো? পুরাতনটা রেওয়া মিলে পাবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্ষেপে লিখলাম, এটা আছে কত 3,000। সবসময় মনে রাখবো অনাদায়ী পাওনার সাথে নতুনগুলো যোগ হয়, পুরাতনটা বিয়োগ যায়। বিয়োগ গেলে যে 5,200 আছে এই 5,200 আমাদের এখানে বসে যাবে দ্বিতীয় ঘরে। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখব কোনো ধরনের কোনো অবচয় আছে কিনা। অবচয়ের কথা কিন্তু কোনো সমন্বয়ে বলা নাই, কোনো সম্পত্তির পাশে আমরা ফোঁটাও মারি নাই, তার মানে কোনো ধরনের অবচয় নাই। যেহেতু অবচয় নাই সেহেতু অবচয় বাদ দিব না। এরপরে দেখব কোনো অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় আছে কিনা। আচ্ছা, আমরা একটা লাভ দেখতে পাচ্ছি। আমি বলছিলাম অপরিচালন আয়গুলো হচ্ছে সুদের আয় অথবা কোনো কিছু বিক্রয়জনিত লাভের আয়। বিক্রয় বলতে পণ্য বিক্রয় নয়, কোনো সম্পত্তি বা অন্য কিছু বিক্রয়ের আয়, পণ্য বাদে অন্য যে কোনো কিছু বিক্রয়ের লাভটাই হচ্ছে গিয়ে অপরিচালন আয়। তো শিক্ষার্থীরা আমাদের এটুকু বের হয়ে গেলে আমরা এটা টোটাল যোগফল করব। যোগফলটা এই পাশে বসায় দিব। যোগফলটা হচ্ছে কত 73,700। এটার সাথে এটা বাদ লিখছিলাম মানে বিয়োগ হবে, অর্থাৎ 1,10,000 থেকে 73,700 টাকা বিয়োগ দিলে থাকতেছে 36,300। এটাকে বলা হয় পরিচালন লাভ। এই পরিচালন লাভের সাথে যোগ হবে অপরিচালন আয়। আচ্ছা, অপরিচালন আয় হিসেবে আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, কারণ এটা কোনো পণ্য না। অফিস সরঞ্জাম
বিক্রয় জনিত লাভ। যেহেতু এটা কোনো পণ্য না, এজন্য এটা আমাদের লিখতে হবে অপরিচালন আয় হিসেবে। তো অপরিচালন আয় এখানে লাভ আছে 10,000 টাকা। তো শিক্ষার্থীরা এরপর আমরা খেয়াল করবো রেওয়া মিলের কোনো জিনিস অপরিচালন ব্যয় মানে কোনো সুদের ব্যয় বা কোনো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আছে কিনা। যদি কোনো সুদের ব্যয় বা কোনো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি থাকে তাহলে সেটা এখানে আমাদের বিয়োগ করতে হবে অপরিচালন ব্যয় শিরোনাম দিয়ে। কিন্তু যেহেতু এ ধরনের কিছু নাই তাহলে আমাদের নিট লাভ হচ্ছে 46,300 টাকা। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তারপরও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে, যে কোনো ধরনের হেল্প লাগে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবা। আর আর তোমরা যদি মনে করো যে আমাদের ক্লাসগুলো আসলেই তোমাদের জন্য উপকারী, তো একটা কথা মনে রাখবা, অন্যের উপকার করাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ। অর্থাৎ তোমরা চেষ্টা করবা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে করে অঙ্কগুলো নিয়মিত শিখে নিতে পারে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।